অ্যান্টার্কটিকার হাড় হিম করা ঠান্ডা বরফের মধ্যে বেশ কয়েকটা পোষা কুকুর আটকে যায়। মাসের পর মাস কুকুরগুলোকে উদ্ধার করার জন্য কেউ আসে না। একে তো প্রচণ্ড বরফ ঝড়, তার উপর কুকুরগুলোর কাছে বিন্দু পরিমাণের কোনো খাবার কিংবা পানীয় ছিল না। তারা শুধু পথ চেয়ে বসে অপেক্ষা করতে থাকে, হয়তো কেউ এসে তাদের বাঁচিয়ে দিবে। আর শেষটায় গিয়ে যে কুকুরগুলোর ভাগ্যে এমন কিছু লেখা ছিল তা তারা নিজেরাও কখনো কল্পনা করতে পারেনি। আর হ্যাঁ, এটা কিন্তু নিজেকে কোনো গল্প করবে একেবারে ভুল করবেন না। এটা একটা সত্য ঘটনা, আর এই সত্য ঘটনা থেকে 2006 সালে বানানো হয়েছে এলিট বিলো এই মুভিটি। চলুন তাহলে জীবনযুদ্ধে হার না মানা এমনই কয়েকটি সাহসী কুকুরের গল্প থেকে ঘুরে আসি। এই পৃথিবীতে 7টি মহাদেশের মধ্যে সব থেকে শীতল হলো অ্যান্টার্কটিকা মহাদেশ, যেখানে তাপমাত্রা মাঝে মাঝে -90 ডিগ্রিতেও চলে আসে। একবার ভাবুন তো, আমাদের দেশে যদি -90 ডিগ্রি হয় আমাদের অবস্থা কী হবে। আর এখানে তো তেমন কোনো মানুষের যাতায়াতই নেই, তবে শুধুমাত্র বিজ্ঞানীরা গবেষণা করার জন্য বিভিন্ন দেশের তরফ থেকে বেশ কিছু সায়েন্স রিসার্চ ক্যাম্প তৈরি করে রেখেছে। বিজ্ঞানীরা তাদের রিসার্চ করার জন্য ক্যাম্পগুলোতে আসে। তো জেরি শেফার্ড আর চার্লি কুপার নামে দুই বন্ধু তাদের বস এন্ডির সঙ্গে অ্যান্টার্কটিকায় অবস্থিত আমেরিকার একটা সায়েন্স বেস ক্যাম্পের দায়িত্বে ছিল। এখানে কোনো বিজ্ঞানী গবেষণার কাজে আসলে জেরি তার জন্য প্রয়োজন মতো গাইড করত। কখনো কখনো রাস্তা কীভাবে যাবে তার ম্যাপ তৈরি করতো চার্লি। আর জেরিকে সবসময় সাহায্য করতো তার পোষা প্রিয় 8টি কুকুর। জেরি কুকুরগুলোকে নিজের বাচ্চার মতোই ভালোবাসতো, যত্ন করতো। এদেরকে সে এমনভাবে ট্রেনিং দিয়েছে যে তারা সকলে জেরির আদেশ মতো সকল কাজ সুন্দরভাবে সম্পন্ন করত। আজ সকালে জেরি তাদের খাবার খাওয়ানোর সময় দেখে আজকে ক্যাম্পে একটা প্লেন ল্যান্ড করেছে। এই প্লেনের পাইলট ছিল কেটি। সে বিজ্ঞানীদের প্লেন কিংবা বিমানে করে এই ক্যাম্পে নিয়ে আসতো এবং তাদের কাজ শেষ হয়ে গেলে তাদেরকে আবার সে ফিরিয়ে নিয়ে যেত। এবার সে প্রফেসর ডেভিড ম্যাকলাইনিস নামে এক বিজ্ঞানীকে নিয়ে আসে। ডেভিড ক্যাম্পে ঢুকে সবাইকে জানায় কিছুদিন আগে এই ক্যাম্পের একটু পাশে মাউন্ট মেলবোর্ন নামে একটি উল্কার ছোট অংশ পড়েছিল, আর সেই ছোট উল্কার টুকরোটাকে সে খুঁজতে এসেছে। এখন জেরির কাজ হলো ডেভিডকে সঙ্গে নিয়ে ওই ছোট উল্কার টুকরোটি খুঁজতে সাহায্য করা আর তাকে সুরক্ষিত অবস্থায় ফিরিয়ে এনে আবার তার গন্তব্যে পৌঁছে দেওয়া। এসব কিছু শোনার পর জেরি তাকে বলে, আপনি যে জায়গায় যেতে বলছেন সে জায়গায় রাস্তা মোটেও সহজ সুবিধার না। ওই জায়গা পুরোটাই উঁচু নিচু পাহাড়ে, আর সেখানে অনেক লুকানো খাদ আর জলাশয়ে ভরা। কিছুদিনের মধ্যে শীতকাল পড়ে যাবে, আর এমন সময় ওই জায়গায় যাওয়া খুবই বিপজ্জনক। তখন জেরির বস এন্ডি বলে, ডেভিড অনেক দূর থেকে অনেক আশা নিয়ে আমাদের কাছে এসেছে, আর আমরা ওনাকে এভাবে খালি হাতে ফিরিয়ে দিতে পারি না। ওনাকে আমরা সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করব। সব কিছু শোনার পর জেরি মেনে নেয় আর বলে, আচ্ছা ঠিক আছে, আমাদের যদি ওই জায়গায় পৌঁছাতেই হয় তবে একটি মাত্র পথ খোলা আছে, আর সেটা হলো কুকুরের টানা স্লেজ ব্যবহার করতে হবে, কারণ এমন বিপজ্জনক রাস্তায় কোনো রকমের গাড়ি করে পৌঁছানো সম্ভব নয়। সে রাতটা সেখানে তারা থেকে যায় আর সকাল যাত্রা শুরু করার জন্য প্রস্তুতি হয়। তো মাউন্ট মেলবোর্নে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিতে শুরু করে। ডেভিড তার সকল প্রয়োজনীয় জিনিসপত্র স্লেজের উপর সাজাচ্ছিল, আর জেরি তার কুকুরগুলোকে স্লেজে বেঁধে ওই জার্নির জন্য প্রস্তুত করছিল। জেরি প্রফেসর ডেভিডের সাথে তার 8টি কুকুরের পরিচয় করিয়ে দেয়। এখানে মায়া নামের একটি কুকুর ছিল, আর সেই হলো কুকুরগুলোর লিডার। এবং এই মায়া নামের কুকুরটাকে জেরি ভীষণ পছন্দ করত। আর এখানে সব থেকে ছোট কুকুরের নাম হলো ম্যাক্স, আর তার বয়স ছিল মাত্র 10 বছর। সে স্বভাবে অন্যদের থেকে খুবই চঞ্চল ছিল, আর তার এখন ট্রেডিং চলছে। সব কিছু রেডি করার পর একটা ছবি তুলে মাউন্ট মেলবোর্নের উদ্দেশ্যে তারা রওনা দেয়। জার্নি শুরু হওয়ার পর কিছুটা পথ তার স্পিডে যাচ্ছিল, কিন্তু তারপর হঠাৎ স্পিড একটু স্লো হয়ে যায়। আস্তে আস্তে এদের পথটা বেশ কঠিন হতে শুরু করে। কখনো কখনো তারা স্লেজ থেকে নেমে পায়ে হেঁটে যাচ্ছিল, আবার কখনো কখনো নিজেদের গতিবেগ কমিয়ে খুব সাবধানে পথ চলছিল। অনেকটা পথ এভাবে যাওয়ার পর তারা হিমবাহ স্তরে চলে আসে, যেখানে বরফের আস্তরণ খুবই পাতলা, আর এই বরফের নিচে গভীর খাদ রয়েছে। যদি কোনোভাবে বরফ ভেঙে যায় তাহলে তারা ঠিক খাদের নিচে পড়ে যাবে, তাহলে আর সেখান থেকে বেঁচে পড়া কোনোভাবেই সম্ভব না। তাই জেরি একটা বড় লাঠির সাহায্যে বরফের গভীরতা দেখে তার কুকুরগুলোকে পথ চলার নির্দেশনা দিচ্ছিল। এভাবে পথ চলতে চলতে কিছু সময় পর হঠাৎ ম্যাক্স বাকি সঙ্গীদের রেখে ভিন্ন পথে যাওয়া শুরু করে দেয়, যার কারণে সবার গতি হারিয়ে ফেলে। তখন ডেভিড হালকা বরফের সাথে বাড়ি লেগে সোজা খাদের নিচে পড়ে যায়। এটা দেখতে পেয়ে জেরি তার কুকুরদের সাহায্যে ডেভিডকে খাদ থেকে উপরে টেনে ফেলে। এত বড় একটা বিপদ থেকে বাঁচার পর সে খুবই ভয় পেয়ে যায়, কিন্তু সে কোনোভাবে হার মানবে না। তাই তারা আবারও মাউন্ট মেলবোর্নে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়।
আর এভাবে তারা পৌঁছে যায় মাউন্ট মেলবোর্নে। এবার এখান থেকে উল্কার অংশটি খুঁজে বের করতে হবে। যতক্ষণ না পর্যন্ত উল্কার অংশটি খুঁজে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই পাহাড়ে তাদেরই অবস্থান করতে হবে। এদিকে ওয়্যারলেসের মাধ্যমে বেস ক্যাম্প থেকে খবর পাঠানো হয় কিছুদিনের মধ্যে এখানে ভয়ঙ্কর তুফান আঘাত আনতে চলেছে। তারা যেন ওই ক্যাম্প ছেড়ে যত দ্রুত সম্ভব একটা সুরক্ষিত জায়গায় আশ্রয় নেয়। আর সঠিক সময় এখান থেকে বের হতে না পারলে আগামী 6 মাসে তারা এখান থেকে বের হতে পারবে না। অর্থাৎ পুরো শীতকাল ধরে তাদের এই ক্যাম্পে আটকে থাকতে হবে। তো এই খবর শোনার পর জেরি আর ডেভিডের সাথে বেস ক্যাম্প থেকে ওয়াকিটকির সাহায্যে যোগাযোগ করা হয়। তাদের বলা হয় যত দ্রুত সম্ভব ক্যাম্পে ফিরে আসতে, কিন্তু ডেভিড কোনোভাবে আসতে চায় না। এসব শোনার পর ডেভিডের মন খুবই খারাপ হয়ে যায়। সে জেরিকে বলে, আমি বহু দূর থেকে শুধুমাত্র এই উল্কার অংশটুকু খোঁজার জন্য এসেছি। আজ এত কাছে এসে এটা যদি না নিয়ে যেতে হয় তাহলে আমি অনেক কষ্ট পাবো। আমি কোনোভাবে মানতে পারছি না। আমি এভাবে খালি হাতে ফিরে যেতে চাই না। তুমি যদি আমাকে কাজের জন্য আরেকটু সময় দাও তাহলে আমার বেশ উপকার হয়। এটা শুনে জেরি প্রথমে কোনো মতে রাজি হচ্ছিলেন না। সে বলে, আমার আপনাকে এখান থেকে যে করেই হোক সুরক্ষিত অবস্থায় নিয়ে যেতে হবে, আর এটাই আমার কাজ। আর তার জন্য আমি কোনো প্রকার ঝুঁকি নিতে পারবো না। তখন ডেভিড আবারও বলে, আমরা যে কাজটা ভালোবাসি তার জন্য সফলতা পেতে চাই, আর সে কাজের জন্য আমাদের কিছু ঝুঁকি নিতেই হবে। অনেক বোঝানোর পর জেরি রাজি হয়ে যায় আর বলে, ঠিক আছে, আপনাকে কাল দুপুর পর্যন্ত সময় দিলাম। আপনি এই টাইমের ভিতরে যা কিছু করতে পারেন তা করার চেষ্টা করেন। তারপর আমরা আবারও ক্যাম্পে ফিরে যাব। এরপর সকাল হতে তারা দুজনে মিলে আশেপাশে সব জায়গায় সে উল্কার অংশটিকে খুঁজতে থাকে। আর অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরে একদম শেষ মুহূর্তে এসে তাদের মুখে হাসি ফুটে ওঠে। অর্থাৎ উল্কার অংশটা তারা পেয়ে যায়। ফাইনালি ডেভিডের হাতে সে উল্কার অংশটি চলে আসে। এ কারণে তারা দুজনে ভীষণ খুশি হয়ে যায়। এবার ঝড় শুরু হবার আগে তাদের দুজনকে এখান থেকে বের হতে হবে। আবার তারা দুজনে রেডি হয়ে যায় বেস ক্যাম্পের উদ্দেশ্যে চলার জন্য। কিছুটা পথ আসার পর জেরি খেয়াল করে তার একটা কুকুর আহত হয়েছে। এই জন্য সে স্লেজ থেকে নেমে ওই কুকুরটার সেবা যত্ন করতে এগিয়ে যায়। আর ওই সময় সে ডেভিডকে বলে ওয়াকিটকির সাহায্যে বেস ক্যাম্পে সবার সাথে যোগাযোগ করতে। ডেভিড তার কথা মতো ওয়াকিটকির সাহায্যে যোগাযোগ করার চেষ্টা করে। সে মুহূর্তে সে নেটওয়ার্ক সিগন্যাল খুঁজতে খুঁজতে বরফের একটা খাদের কিনারায় চলে আসে, যেখান থেকে পা পিছলে সে খাদের একদম নিচে পড়ে যায়। গুরুতর আহত হয় এবং তার পায়ে প্রচণ্ড ব্যথা পায়। আর সে ব্যথায় কাঁদতে থাকে। আর তখন নড়াচড়া করার সময় সে পাতলা বরফের স্তরে ফাটল ধরে যায়। আর এই বরফের আস্তরণের নিচেই ছিল একটি গভীর জলাশয়। বরফের আস্তরণ নিয়ে গিয়ে সে ওই গভীর গর্তের ভিতরে পড়ে যায়। ঠান্ডা পানিতে ভাঙা পা নিয়ে বেশ কিছুক্ষণ সাঁতার কেটে উপরে ওঠার চেষ্টা করতে চায়, যার কারণে তার শরীরের সমস্ত শক্তি হারিয়ে যায়। এটা দেখে উপর থেকে জেরিও নাকি এমনটা করতে নিষেধ করে এবং স্থির থাকতে বলে। তখন দ্রুত সে তার কুকুরগুলোকে নিয়ে ওই জায়গায় পৌঁছে যায়। আর একটা নির্দিষ্ট দূরত্ব থেকে মায়ের কাছে একটা দড়ি দিয়ে বলে তার গলায় যেন পরিয়ে দেয়। এরপর সে কুকুরগুলোকে সাহায্যে তাকে উপরে টেনে তোলে। সে অতিরিক্ত ঠান্ডায় জ্ঞান হারিয়ে ফেলে। দ্রুত জেরি তার স্লেশের ভিতরে রেখে গরম কাপড় দিয়ে তাকে ঢেকে দেয়। কিন্তু ততক্ষণ সেখানে বরফের ঝড় শুরু হয়ে গিয়েছিল, যার কারণে দূরের কোনো কিছু ভালোভাবে দেখা যাচ্ছিল না। জেরি নিজেও ঠান্ডায় অনেক দুর্বল হয়ে যাচ্ছিল। তার পক্ষেও স্লেশ চালিয়ে ক্যাম্পে ফিরে আসা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। এজন্য সে মায়াকে নির্দেশ দেয় তাদেরকে যেন সুরক্ষিতভাবে সে ক্যাম্পে নিয়ে যায়। তারপর জেরি সে স্ল্যাশে উঠে চোখ মুখ বন্ধ করে বসে থাকে। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করা যায়, জেরির কুকুরগুলো এতটাই বিশ্বস্ত ছিল যে সে চোখ বন্ধ করে তাদের উপর ভরসা করতে পারত। তারপর দেখা যায় জেরি এই কুকুরগুলোকে খুবই অল্প সময়ের মধ্যে তাদেরকে বেস ক্যাম্প পর্যন্ত নিয়ে আসে। ক্যাম্পের ভিতরে ঢুকলে দেখা যায় জেরির সব আঙ্গুলগুলোতে রক্ত জমাট বেঁধে গেছে। সঠিক সময়ের ভিতরে চিকিৎসা করতে না পারলে ওর আঙ্গুলগুলো হয়তো কেটে বাদ দেওয়া লাগতে পারে। অন্যদিকে ডেভিডের অবস্থা বেশি খারাপ, কিন্তু চোখ মেলে তাকাতেও পারছিল না। ক্যাম্পের বাকি সবাই সিদ্ধান্ত নেয় যত দ্রুত সম্ভব এদের দুজনকে চিকিৎসার জন্য তাদের হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু যে প্লেনে করে তারা হসপিটালে যাওয়ার কথা ভাবছে সে প্লেনটা এতটাই ছোট ছিল যে বাকি সবার সাথে জেরির ওই 8টা কুকুরকে নিয়ে যাওয়ার জায়গা ছিল না। আর জেরি কোনোভাবে কুকুরগুলোকে রেখে যেতে চাইছিল না। আর তখন কেটি বলে, ইতিমধ্যেই তোমার আঙ্গুলের যে অবস্থা, এখানে আমাদের বেশি দেরি করা ঠিক হবে না। প্রথমে তোমাদের আমি হসপিটালে নিয়ে যাব, এরপর আমি আবারও ফিরে এসে কুকুরগুলোকে নিয়ে যাব। কেটির কথায় জেরি রাজি হয়ে যায়, কিন্তু প্লেনে ওঠার আগে সে 8টি কুকুরকে মোটা শিকল দিয়ে শক্ত করে বেঁধে রাখে, যাতে কেটি কিছুক্ষণ পরে ফিরে আসলেও তাতে কোনো সমস্যা যেন পড়তে না হয়। কিছুক্ষণের মধ্যে তারা সকলে প্লেনে করে চলে আসে। আর কুকুরগুলোর জন্য মন খারাপ করে বসে থাকে জেরি। প্লেনে আস্তে আস্তে জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ফিরে তখন সে দেখতে পারে সে হসপিটালের বেডে শুয়ে আছে।
আর তার সামনে তার বন্ধু চার্লি বসে আছে। জ্ঞান ফেরার সাথে সাথে জেরির প্রথম প্রশ্ন হলো, আমার কুকুরগুলো কোথায়? সে চার্লিকে বলে, কেটি কি আমার কুকুরগুলোকে নিয়ে এসেছে? চার্লি বলে, আসলে এই সময় আবহাওয়া এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে কেটিকে ওখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। সেটা শুনে জেরি খুবই অবাক হয়ে যায় আর দ্রুত তার বিছানা ছেড়ে উঠে যায়, কারণ কেটি তাকে কথা দিয়েছিল যে তার কুকুরগুলোকে সে ফিরিয়ে আনবে। জেরি তখন কেটির সাথে দেখা করে। কেটি তাকে জানায় খারাপ আবহাওয়ার কারণে সেনাবাহিনীরা কাউকে প্লেন চালানোর অনুমতি দিচ্ছে না, যার কারণে কেটি কোনোভাবেই সেখানে গিয়ে কুকুরগুলোকে আনতে পারেনি। জেরি অনেকটা উতলা হয়ে পড়ে। সে সেখান থাকা আর্মির সাথে কথা বলে, কুকুরগুলোকে ফিরিয়ে আনার জন্য সাহায্য চায়। সেনাবাহিনী তাকে বলে, এই মুহূর্তে আমি কোনো সাহায্য করতে পারবো না, কেননা হঠাৎ এই ঝড়ে আমরা মানুষকে ঠিকভাবে সাহায্য করতে পারছি না। তাই আমার পক্ষে এখনো কুকুরগুলোকে বাঁচানো কোনোভাবেই সম্ভব না। তুমি একটু বোঝার চেষ্টা করো। যেটা আবারও বলে, আপনি যদি আমার শুধুমাত্র ছোট একটা প্লেনের ব্যবস্থা করে দেন তাহলে আমি 3 ঘন্টার ভিতরে কুকুরগুলোকে নিয়ে আবারও চলে আসবো। কিন্তু অফিসাররা কোনোভাবে রাজি হয় না, আর এজন্য জেরি মানসিকভাবে অনেক ভেঙে পড়ে। আর এদিকে দেখা যায় 4 দিন যাবৎ গলায় চেন বাঁধা অবস্থায় সে বরফের ভেতরে বসে আছে কুকুরগুলো। তারা কোনো কিছুই খায়নি। অন্যদিকে জেরিও চুপ করে বসে নেই। জেরি সব জায়গায় ছোটাছুটি করছিল। জেরি এখন আমেরিকার ওয়াশিংটনে চলে এসেছে। সে এখানে বড় বড় অর্গানাইজেশন ও এনজিওর সাথে যোগাযোগ করছিল, যাতে করে তাদের থেকে কিছু টাকা পয়সা সাহায্য নিয়ে নিজে যেন কুকুরগুলোকে ফিরিয়ে আনতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত বিভিন্ন জায়গা থেকে কোনো সাহায্য সে পায় না। সকলে তাকে জানায়, বিগত 15 বছরে অ্যান্টার্কটিকা এত বড় বরফের ঝড় কখনোই আসেনি। এই ঝড় মোকাবেলা করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে, আর শীতকাল না যাওয়া পর্যন্ত সেখানে ফিরে আসা কোনোভাবে সম্ভব না। কিন্তু এসব কিছুর পরও সে হার মানতে প্রস্তুত নয়। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে প্রফেসর ডেভিডের সাথে সে দেখা করে। ডেভিডের পায়ে এখনো প্লাস্টার আছে, কিন্তু আগের থেকে সে অনেকটাই সুস্থ। জেরিকে দেখার পর অনেক খুশি হয়ে যায় ডেভিড। জেরি সমস্ত ঘটনা ডেভিডকে খুলে বলে এবং ডেভিডের কাছে সাহায্য চায়। এখন ডেভিড বলে, ওখান থেকে আসার সময় তুমি চেন দিয়ে শক্ত করে তাদের বেঁধে রেখে এসেছিলে। মনে হয় না এত বড় ঝড় আর 15 দিন না খেয়ে থাকার পর তারা জীবিত আছে। ওই ঠান্ডা পরিবেশে তোমার ফিরে যাওয়া একেবারে সম্ভব না, তাই তুমি ওদেরকে ভুলার চেষ্টা করো। তখন জেরি একটু কষ্ট পেয়ে বলে ওঠে, আচ্ছা তুমি কি ওদের উপকার কখনো ভুলতে পারবে? তুমি এখনো জীবিত এবং সুস্থ অবস্থায় বেঁচে আছো তাদের জন্য। রাতে আমি ওদের চিন্তায় ঘুমাতেই পারি না। ওরা যদি মারাও যায় আমি নিজের চোখে তা দেখতে চাই। আমার পক্ষে ওদেরকে এরকম চুপচাপ ভুলে যাওয়া কখনো সম্ভব না। যেভাবেই হোক আমি ওখানে ফিরে যাব। এদিকে 15 দিন পার হয়ে গেল। কুকুরগুলো ওখানে গলায় চেন বাঁধা অবস্থায় বসে আছে। ক্যাম্পে হঠাৎ করে একটা পাখি উড়ে আসে, আর ওদের চোখে পড়তেই ওরা ছোটাছুটি করা শুরু করে দেয়। কারণ দীর্ঘ 15 দিন যাবৎ তারা কিছুই খায়নি, তাই পছন্দ খিদায় তারা পাখিটার মাংস খেতে চায়। অনেকক্ষণ ছুটোছুটি করার পর গলার চেনটা খুলে ফেলে তারা, এবং কুকুরগুলো নিজেদের গলার চেন খুলে ছোটাছুটি করতে পারলেও জ্যাক নামের কুকুরটা কিছুই করে না। সে চুপচাপ বসেছিল। সে নিজেকে বাঁচানোর কোনো প্রকার চেষ্টাই করে না। আসলে সে শারীরিকভাবে এতটা দুর্বল হয়ে পড়ে যে নড়াচড়া করার শক্তিও সে হারিয়ে ফেলে। এই অবস্থা দেখে মায়া অনেকবার তাকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু জেকের কোনো চেষ্টা না থাকায় মায়া তাকে বিদায় জানিয়ে চলে আসে। পাখিটাকে ধরার জন্য 7টি কুকুর অনেক ছোটাছুটি করে, কিন্তু সামনে আসতে তারা দেখতে পায় এক ঝাঁক পাখি বসে আছে। এখানে ঠিকভাবে শিকার করতে পারলে তারা পেট ভরে খেতে পারবে। মায়ার নেতৃত্বে তারা এখানে বেশ কিছু পাখি শিকার করে নেয়, আর তারা পাখিগুলোকে শিকার করে মায়ার সামনে রেখে দেয়। মায়া তাদের লিডার। সবার আগে মায়া নিজের খাবারটা বেছে নেবে, এরপর বাকিরা খাবে। মায়া ওখান থেকে একটা পাখি তুলে নিল, এবং বাকিরা ওখান থেকে একটি একটি করে পাখি তুলে নিল, এবং তা খেয়ে দীর্ঘ 15 দিনের ক্ষুধা মিটিয়ে নিল তারা। এরপর থেকে তারা আশেপাশে ঘোরাঘুরি করে খাবার সংগ্রহ করে খেতে শুরু করে। আর এইভাবে আস্তে আস্তে পার হয়ে যায় 50টা দিন। একদিন হঠাৎ করে তাদের মাঝে জয়ী নামে কুকুরটা বরফের আস্তরণ ভেঙে নিচে পড়ে যায়, আর সে এতটাই আঘাত পায় যে তার পক্ষে উঠে দাঁড়ানো কোনোভাবেই সম্ভব ছিল না। ওকে এই অবস্থায় দেখে বাকি কুকুরগুলো পাশে এসে বসে থাকে। তারা তার সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করে, কিন্তু সারা রাত বরফ ঝরার পরে সকালে ওরা খেয়াল করে যে জয়ী আর বেঁচে নেই, সে ওখানেই মারা গেছে। যে কারণে তারা প্রত্যেকে খুবই কষ্ট পায়। তারপর তারা হতাশ হয়ে যে যার যার মতো চলে যায়, কিন্তু ম্যাক্স নামের কুকুরটা তাদের সাথে না গিয়ে জয়ীর কাছে কিছুক্ষণ বসে থাকে। এরপর আবার বরফের ঝড় শুরু হয়ে যায়। মায়া তখন ম্যাক্স ছাড়া বাকি কুকুরগুলোকে নিয়ে অনেক দূরে ছুটে গিয়েছিল, কিন্তু ম্যাক্স তখন ছুটে গিয়ে দেখে অনেক দেরি হয়ে গেছে। বাকি কুকুরগুলো অনেক সামনের দিকে এগিয়ে যায়। প্রচণ্ড ঝড় আর কুয়াশার কারণে ম্যাক্স নিজের চোখের সামনে কিছুই দেখতে পাচ্ছিল না। ও জোরে জোরে তার বন্ধুদের ডাকার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না।
এভাবে ম্যাক্স বাকি কুকুরগুলো থেকে পুরোপুরি আলাদা হয়ে যায়। এদিকে জেরি তার কুকুরগুলোকে ভোলার জন্য বিভিন্ন কাজে মনোযোগ দিতে শুরু করে, কিন্তু তাতে কোনো একটা লাভ হয় না। হঠাৎ একদিন কেটি তার সাথে দেখা করতে আসে। সে বলে, তোমার কি হয়েছে বলো তো, আগের মতো আড্ডা দিতে আসো না। ওখানে যা কিছু হয়েছে সেটা নিছকে একটা দুর্ঘটনা, তাই বলে ভেঙে পড়ো না। ভেঙে পড়লে তো আর চলবে না। জেরি বলে, আমি কোনোভাবে ওদেরকে ভুলতে পারছি না, সব সময় ওদের মুখগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে। কেটি বলে, এখন কি বা করা যায়। কেটে চলে যাওয়ার পরে জেরি মিন্ডো নামের একটা লোকের সাথে দেখা করে। মিন্ডো হলো সেই ব্যক্তি যার কাছ থেকে সে 8টি কুকুর অ্যাডাপ্ট করেছিল। মিন্ডোকে সে সব খুলে বলে এবং মিন্ডো বেশ কষ্ট পায় জেরির কথাগুলো শুনে। তবে সে জেরিকে সাহস দেয় এবং চেষ্টা চালিয়ে যেতে বলে। মিন্ডোর সাথে কথা বলার পর জেরি ঠিক করে নেয় যেভাবেই হোক সে তার কুকুরগুলোর কাছে পৌঁছাবে। অন্যদিকে ওই উল্কাপিণ্ড খুঁজে পাওয়ার জন্য ডেভিডকে পুরস্কৃত করা হচ্ছে। সে অনুষ্ঠানে জেরিও যায়। তখন জেরি ডেভিডকে আবারও বলে, আজ রাতে আমি বেরিয়ে পড়বো। আমি অ্যান্টার্কটিকায় গিয়ে আমার কুকুরগুলোকে খুঁজে বের করবো। ডেভিড বলে, ওখানে যাওয়ার জন্য কি তুমি সাহায্য পেয়ে গেছো? জেরি বলে, না, আমি এখন আর কোনো সাহায্যের আশা করি না। আমি নিজে থেকে ওখানে যাচ্ছি। আমি নিউজিল্যান্ড পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করেছি। এরপর বাকিটা পথ কীভাবে পৌঁছাবো তা আমি জানি না। ডেভিড বলে, শেষ পর্যন্ত যদি পৌঁছাতে না পারো? তখন জেরি বলে, উল্কাপিণ্ড পাওয়ার জন্য আপনি কি করেছিলেন মনে নেই? আপনারা তো কোনো সুযোগ ছিল না, আর বলেছিলেন কোনো কিছু যদি ভালো লাগে তার জন্য একটু ঝুঁকি নিতেই হবে। আর আমিও সেই ঝুঁকিটা নিতে চাই, কারণ আমি ওদেরকে অনেক ভালোবাসি। জেরির এই কথাগুলো শুনে ডেভিডের মনে নাড়া দিয়ে ওঠে। বাড়িতে ফেরার পর তিনি জেরিকে সাহায্য করার জন্য প্রস্তুতি নিতে থাকে। অপরদিকে অ্যান্টার্কটিকায় দেখা যায় ম্যাক্স খাবার খুঁজতে খুঁজতে বড় একটা তিমি মাছ দেখতে পায়। তিমি মাছটাকে দেখে বোঝা যাচ্ছিল আগে থেকে এই মাছটাকে কোনো প্রাণী খেয়েছে। ম্যাক্স তিমি মাছের কাছে এসে তার মাংস খাওয়ার চেষ্টা করে। ঠিক সেই সময় তিমি মাছের পেট থেকে বড় একটা হিংস্র শিল মাছ বেরিয়ে আসে, আর সে বের হয়ে ম্যাক্সকে আক্রমণ করতে শুরু করে। মূলত এই শিল মাছটা অনেক আগে থেকেই তিমি মাছটাকে খাচ্ছিল, আর এখন সে তার খাবার কোনোভাবে অন্য কারোর সাথে শেয়ার করতে চাচ্ছিল না। শিল মাছটা দৌড়ানি খেয়ে ম্যাক্স এখান থেকে দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু ততক্ষণে মায়া আর বাকি সঙ্গীরা সেখানে চলে আসে। তাদেরকে দেখে ম্যাক্স অনেকটা সাহস পায়। তখন সে আবার সে মৃত তিমি মাছটার দিকে ফিরে আসে, আর সেখানে গিয়ে সে একটা বড় মাংসের টুকরো নিয়ে দৌড়াতে শুরু করে। এটা থেকে শিল মাছটা তার পিছু নিতে শুরু করে এবং বরফের নিচ দিয়ে যেতে শুরু করে। আর সেই সুযোগে বাকি কুকুররাও তিমি মাছটার কাছে এসে তার মাংস খেতে শুরু করে। কিছুক্ষণ পরও শিল মাছটা ম্যাক্সের পিছু করা বাদ দিয়ে সে মৃত তিমি মাছটার কাছে ফিরে আসে। এখানে এসব কুকুরগুলোকে তিমি মাছের মাংস খেতে দেখে শিল মাছটা অনেক রেগে যায়। মায়ার উপর সে আক্রমণ করে বসে। এটা দেখে বাকি কুকুরগুলো শিল মাছের উপর আক্রমণ করা শুরু করে, আর তাদের আক্রমণে ভয় পেয়ে শিল মাছটা মায়াকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। ওই ঘটনার পর মায়া অনেকটা আহত হয়ে পড়ে এবং প্রচণ্ড ব্যথা পায়, আর সে ওখানেই পড়ে থাকে। তার উঠে দাঁড়ানোর কোনো ক্ষমতাই থাকে না। এরপর দেখা যায় জেরি নিউজিল্যান্ড পৌঁছে গেছে। এখন একটা জাহাজ ভাড়া করে আটলান্টিকায় পৌঁছানোর পালা, কিন্তু তাকে কোনো জাহাজের মালিকই সাহায্য করতে চাইছিল না। যেখানে এসে সে অনেকটা হতাশ হয়ে পড়ে। তবে তাকে সাহায্য করার জন্য চার্লি, কেটি, ডেভিড সেখানে চলে আসে। এই পুরো আইডিয়াটাই ডেভিডের ছিল। সে জেরির সাথে কথা বলার পর কুকুরগুলোকে সাহায্য করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। কুকুরগুলোর প্রতি জেরির ভালোবাসা দেখে ডেভিডের মন অনেকটা নরম হয়ে যায় এবং সেও মনে করে যে ওই কুকুরগুলোর জন্য সে স্বাভাবিকভাবে বেঁচে আছে। জেরি তাদেরকে পাশে পেয়ে অনেক খুশি হয়, আর তারা সকলে হেলিকপ্টারে করে সমুদ্রের মধ্যে একটা জাহাজ ল্যান্ড করে। পরদিন সকালে সে জাহাজ করে তারা আটলান্টিকে পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু কিছুটা পথ যাওয়ার পর জাহাজের ক্যাপ্টেন জানায় যে জাহাজের নিচে অনেকগুলো বরফের স্তর জমে গেছে, যার কারণে জাহাজ আর সামনের দিকে যেতে পারছে না। তো বাকি রাস্তাটা তাদের নিজেদের মতো করে যেতে হবে। তবে জাহাজ থেকে বেস ক্যাম্প অনেকটা দূরে, এত দূরে তাদের পক্ষে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। চার্লি একটা ম্যাপ বের করে বলে, এখান থেকে আমাদের বেস ক্যাম্প দূরে হলেও এখান থেকে কিছুটা দূরে ইতালিয়ান একটা ক্যাম্প রয়েছে, যেখানে আমরা আমাদের হেলিকপ্টার নিয়ে যেতে পারি, আর সেখান থেকে বড় বড় স্নো করে আমরা আমাদের বেস ক্যাম্পে পৌঁছাতে পারবো। তারপর তারা সকলে ইতালিয়ান সে ক্যাম্পে পৌঁছে যায়, আর সেখানে গিয়ে স্নো করে তারা ক্যাম্পে চলে আসে। এদিকে 175তম দিনও কুকুরগুলো অ্যান্টার্কটিকায় আটকে আছে। ওই শিল মাছটার থেকে আঘাত পাওয়ার পর মায়া অনেকটা শারীরিকভাবে আহত হয়ে যায় এবং খুবই দুর্বল হয়ে পড়ে। জেরি গাড়ি থেকে নেমে খুব ভয়ে ভয়ে ওই চেনটার দিকে এগোতে থাকে। সে চেন দিয়ে তার পছন্দের কুকুরগুলোকে শক্ত করে বেঁধে রেখেছিল। দেখা যায় চেনের উপর মোটা বরফের আস্তরণ পড়ে গেছে। চেন ধরে এগোতে গিয়ে জেরি সে ওল্ড জ্যাক নামে কুকুরটির মৃতদেহ পায়। এটা দেখে জেরি খুবই কষ্ট পায় আর মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। সে মনে করেছিল যে সবগুলো কুকুরই হয়তো এরকম মারা গেছে, কিন্তু ওই চেনটা ধরে টান দেওয়ার পর সে দেখতে পায় যে বাকি কুকুরগুলো শিকল ছিঁড়ে বেরিয়ে গেছে। এটা দেখে জেরি সহ বাকি সবাই অনেক খুশি হয়। তারা কুকুরগুলোর নাম ধরে ডাকতে শুরু করে, আর তাদের এই ডাক শুনে কুকুরগুলো ছুটে আসতে শুরু করে। তাদের ছুটে আসতে দেখে জেরি ভীষণ খুশি হয়ে পড়ে।
দীর্ঘ 6 মাস পর কুকুরগুলোকে পেয়ে সবাই তাদের আদর করতে শুরু করে। জেরি দেখতে পায় যে 8টা কুকুর থেকে 5টা কুকুর ফিরে এসেছে। জেরি মনে করেছিল ওল জ্যাকের মতো হয়তো বাকি 2টি কুকুরও মারা গেছে, তাই সে কুকুরগুলোকে গাড়িতে উঠাতে শুরু করে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ম্যাক্স কোনোভাবে গাড়িতে উঠছিল না এবং জোরে জোরে ডাকছিল এবং সামনের দিকে দৌড়াতে শুরু করে। আর তার পিছন পিছন জেরিও দৌড়াতে থাকে। কিছুটা দূরে গিয়ে সে দেখতে পায় মায়া জীবিত আছে। অসুস্থ অবস্থায় বরফের উপর নিজের পছন্দের কুকুরকে পড়ে থাকতে দেখে জেরি খুবই ইমোশনাল হয়ে পড়ে আর তাকে জড়িয়ে ধরে কান্না করে শুরু করে। তারপর জেরি মায়াকে কোলে তুলে নিয়ে ম্যাক্সকেও নিয়ে গাড়িতে ফিরে আসে। অবশেষে দীর্ঘ 6 মাস অনেকভাবে চেষ্টা করার পর সে তার প্রিয় কুকুরগুলোকে ফিরে পায়। তারা ওখান থেকে ফিরে আসার আগে ওল জ্যাককে কবর দেয় এবং তার কবরের উপরে জেরি নামের কুকুরটির বেল্ট ঝুলিয়ে রাখে। আমরা সবাই জানি যে পৃথিবীতে একমাত্র প্রভুভক্ত প্রাণী হলো কুকুর, যারা নিজের মালিকের জন্য জীবনও দিয়ে দিতে পারে। তা আমাদের আজকের গল্পটি কেমন ছিল সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।